পূর্ণতার কথা শেষ হতেই খট করে দরজা খুলে যায়। একটা লম্বা হাত পূর্ণতার ছোট্ট হাতখানা ধরে এক টানে রুমের মধ্যে নিয়ে যায়। একটুও চমকায় না পূর্ণতা, বরং হেসে ফেলে। পূর্ণতা জানে এই হাতটা তার স্বামীর। রুমের মাঝখানে পূর্ণতাকে দাঁড় করাই অভি। পুরো রুমটা ফুল দিয়ে সাজিয়েছে। পূর্ণতা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে সব। এত সুন্দর। অভি পূর্ণতার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। একটা স্বর্ণের চেইন অভির হাতে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূর্ণ। তোমাকে বিয়ে করতে চাইনি আমি, কারণ আমি তোমাকে সুন্দর একটা জীবন দিতে পারতাম না। আমাদের পরিবার সাংঘাতিক। এখানে হয় না এমন কোনো পাপ কাজ নেই। এই পাপ থেকে তোমায় দূরে রাখতে চেয়েছিলাম আমি, কিন্তু পারলাম না। পূর্ণতা অভির হাতের ওপর হাত রাখে, কপালে কপাল ঠেকায়। আমিও ভালোবাসি আপনাকে। অভি দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণতাকে। যদি কখনো জানতে পারো আমি ছিলাম পৃথিবীর সব থেকে বড় পাপী, সেদিন আমাকে খুন করে নিজেও মরে যেও, তবু অন্য কারো হইও না। অভি ছাড়া পূর্ণতা আর কারোর না। ইহকাল পরকাল সবখানেই থাকবে অভির পূর্ণতা। ইফতিয়ার চৌধুরীর বিশ্বস্ত বডিগার্ড মামুন বিগত 8 বছর হবে ইফতিয়ারের সাথে আছে। ইফতিয়ার তার মনের যাবতীয় কথা মামুনকে বলে, মনের ভাব প্রকাশ করে। আজকে ইফতিয়ারের মনটা একটু বেশিই খারাপ। মনের কোণে ক্ষণে ক্ষণে ফুটে উঠছে পূর্ণতার তৃপ্তিময় মুখখানা। কতটা তৃপ্তি নিয়ে সে দেখে অভিকে, যেন অভিরাজের মুখে রয়েছে সুখের ঠিকানা। এতটা মুগ্ধ কেন হলো পূর্ণতা? ও জমিদার বাড়ির পুরুষ মানেই দূষিত পুরুষ। তারা নারী লোভী। সমাজের অসহায় নারীদের তারা বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন এবং সেই টাকা দিয়েই এতটা দাপট দেখায়। সেই দূষিত পুরুষদের মধ্যে একজনকে পবিত্র পূর্ণতা কেন মনে নিল? সেই দূষিত পুরুষদের মধ্যে একজনকে পবিত্র পূর্ণতা কেন মন দিল? কেন ভালোবাসলো? ভাগ্যই বা ওদের কেন মেলালো? ইফতিয়ার চৌধুরী পূর্ণতার যোগ্য প্রেমিক পুরুষ। সে শুদ্ধ। এক পূর্ণ ছাড়া আর কোনো নারী তাকে আকর্ষিত করতে পারেনি, কোনো নারীকে ছুঁয়ে দেখেনি। পবিত্র পূর্ণতার কোনো পবিত্র ইফতিয়ারকেই প্রয়োজন ছিল। তাহলে ভাগ্য এমনটা কেন করলো? অস্থির হয়ে উঠেছে ইফতিয়ার। মিষ্টির থেকে জেনেছে মিষ্টি আজকে একা ঘুমোবে। তার মানে পূর্ণতা অভির সাথে। মানতে বড্ড অসুবিধে হচ্ছে ইফতিয়ারের। মামুন ইফতিয়ারের বিচলতা বুঝতে পারে। সে কাঁধে হাত রাখে এবং নরম গলায় বলে, অবিরাজের থেকেও তোমার ক্ষমতা বেশি। তুমি চাইলেই পারো পূর্ণতা নিজের কাছে নিয়ে আসতে। আগুন লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখো জমিদার বাড়িতে, তাহলে কেন হাত গুটিয়ে বসে আছো? ইফতিয়ার তাচ্ছিল্য হাসে। পূর্ণতার জন্য আমি গোটা দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারবো, জিততেও পারবো। কিন্তু ও যাকে চায়, ও যাকে ভালোবাসে, যার জন্য ওর চোখে মায়া দেখি, তার সাথে কি করে যুদ্ধ করব? চুপ করে যায় মামুন। পূর্ণতাকে সে সারাক্ষণ চোখে চোখে রাখে, আর তার থেকেও বেশি চোখে চোখে রাখে ইফতিয়ারকে। মিষ্টি ভালো মেয়ে, এত পেজ বোঝে না, তাহলে তুমি কেন ওকে ব্যবহার করছো? ইফতিয়ার নিজের চোয়ালে হাত বুলায়। ফর্সা গালের কুচকুচে কালো দাড়িতে তাকে বেশ মানায়। সে যে কোনো নারীর হৃদয়ে আঘাত করার মতো সৌন্দর্য রয়েছে ইফতিয়ারের। তাকে পছন্দ করে না, তার সঙ্গ পেতে চায় না এমন নারী খুব কমই রয়েছে। ইফতিয়ার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, দৃষ্টি রাখে আয়নায় নিজের অবয়বে। মিষ্টিকে ব্যবহার করছি পূর্ণতা অব্দি পৌঁছাতে। কাল পূর্ণতা স্কুল ফাঁকিতে আসবে আমার কাছে। তাকে এক নজর কাছ থেকে দেখার আশে আমি সব করতে পারি। ইফতিয়ার কথা বলার সময় মামুন ইফতিয়ারের দিকে তাকিয়ে থাকে। পূর্ণতা নামটা উচ্চারণ করতে গেলেই ইফতিয়ারের ঠোঁটের কোণে সুন্দর হাসির দেখা মেলে। তুমি মনে হয় ভুলে যাচ্ছ ইফতিহার, পূর্ণতা 14 বছরের এক কিশোরী হলেও অসাধারণ বুদ্ধিমতী। নিজের বোনের মৃত্যুর খবর সে হয়তো জেনেই গেছে। এমনকি তুমি যে ইফাতকে টাকা দিয়েছিলে সেটাও সে জানে। ইফতিয়ারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে চট করে তাকায় মামুনের দিকে। এত কিছু যেন সে চুপ করে আছে কেন? আর জানলে বা কি করে? মামুন যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। সে চট জলদি বলে, নিশ্চয়ই বড় কিছু চলছে তার মাথায়। তুমি তো তাকে ভালোবাসো, যাকে ভালোবাসো তার চোখে খারাপ হইও না।
এতটা ভালোবাসা দাও পূর্ণতাকে, যাতে সে দিন শেষে দীর্ঘশ্বাস ফেলে বলতে পারে, আমার স্বামী ছাড়াও আমাকে একটা পুরুষ পাগলের মতো ভালোবাসে। ভালোবাসলে স্বার্থ ত্যাগ করতে হয় ইফতি। ইফতিয়ার বোধ হয় কিছু চিন্তা করে, তারপর বলে, মামুন, তুমি মিষ্টিকে পছন্দ করো জানি আমি, আর ওয়ার্নিংও দিচ্ছে, ভুলে যাও তাকে, নাহলে পরিণাম খারাপ হতে পারে। বরাবরই গম্ভীর বদমেজাজি অভিরাজ একজন শ্রেষ্ঠ প্রেমিক পুরুষও বটে। সে তার বউয়ের কাছে সব থেকে বেশি দুর্বল। এই যে আজকে অভির হাত কাঁপছে, ভয় পাচ্ছে অভি, অথচ গোটা দুনিয়াতে অভিরাজ কোনো কিছুতেই ভয় পায় না। গোটা একটা শহর চলে তার হাতের ইশারায়। সেই অভিরাজ ভীতু, এটা জনগণ মানবে, হাসবে না? বউকে একটু গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জন্মেছে মনের কোণে, কিন্তু ইচ্ছেকে প্রাধান্য দিতে চাচ্ছে না। ছোট্ট বউ তার, যদি বাড়াবাড়ি হয়ে যায়। কয়েক মুহূর্তের শারীরিক তৃপ্তির থেকে তার কাছে তার বউয়ের সুস্থতা অনেক আগে, কিন্তু তবুও মনটা আনচান করছে, অস্থির হয়ে উঠছে। বিছানার দুই প্রান্তে দুজন শুয়ে আছে। পুরো রুম জুড়ে বইছে বেলি এবং গোলাপ ফুলের সুবাস। ঘুম নেই কারোর চোখে। দুজন দুজনার হওয়ার তাগিদ দুজনের মনেই বইছে, অথচ কেউ প্রকাশ করতে নারাজ। হয়তো সংকোচ, হয়তো ভয়। অভি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আবেদনময়ী রুম, পরিবেশ, এমনকি পাশে থাকা রমণীয়। তারপর আবার শখের নারী। কোনো পুরুষ নিজেকে আটকাতে পারবে? হয়তো না। অনেক জল্পনা কল্পনা শেষে অভি নিজেই পূর্ণতার দিকে চেপে শোয়। হাত রাখে পূর্ণতার হাতের উপর। পূর্ণ যেন এটারই অপেক্ষায় ছিল। তাই অভি ছুঁয়ে দিতেই সাথে সাথে ঘুরে যায় অভির দিকে। চট করে চুমু খেয়ে নেয় গম্ভীর পুরুষের ললাটে। কপালে ভাঁজ পড়ে গম্ভীর মানবের। দুই হাতে শক্ত করে চাপটে ধরে ছোট্ট দেহখানা এবং দুষ্টুমির সুরে শুধায়, পাকনা হয়ে গেছো দেখছি, কে শেখায় এসব? লজ্জা পায় পূর্ণতা। মুখ লুকাতে চাই অভির বুকে, কিন্তু লুকাতে দেয় না অভি, বরং সময় নিয়ে দেখতে থাকে আবেদনময়ীর ওষ্ঠজোড়া। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, যেন অভিকেই ডাকছে। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে পূর্ণতার ওষ্ঠদয় হালকা ছুঁয়ে দেয় অভি। কেঁপে ওঠে পূর্ণতা, তীর তীর করে কেঁপে ওঠে ওষ্ঠ। অভিরাজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হামলে পড়ে ছোট্ট দেহের সুখ খুঁজতে। গভীর থেকে গভীর উন্মাদনায় প্রেয়সীকে মাতাল করে তোলে। বেহায়া হয়ে ওঠে হাত দুটো, ছুঁয়ে দেয় নারীর শরীরের কাতর অংশ। অস্পষ্ট স্বরে অভি বলে, আমার জান, কত অপেক্ষা করেছি আমি তোমাকে ছুঁয়ে দেবার জন্য। আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া, আমি বাঁচবো না। তুমি আমার সুখ, আমার শান্তি। জান, আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। পূর্ণতার জবাব দিতে পারে না। সে তো নিজেকে সামলে নিতেই হিমশিম খাচ্ছে। অভির উন্মাদনায় হারিয়ে যাচ্ছে। সুখ কষ্ট দুটোই তাকে গ্রাস করে নিচ্ছে। বাধা দিতে ইচ্ছে করছে, আবার ভালোও লাগছে। এ কেমন সুখ, এ কেমন অনুভূতি! স্বামীর দরজায় দাঁড়িয়ে আছে মমতা। দরজায় খিল লাগানো, ভেতরে রয়েছে পলি এবং সাহেব। বুকটা ফেটে যাচ্ছে মমতার। বিয়ের পর থেকে এমন কোনো রাত ছিল না যে রাতে সে স্বামীর সাথে ঘুমোয়নি। মানুষটার বুকে মাথা না রাখলে তার যে ঘুম আসে না, অথচ মানুষটাকে দেখো, অন্য নারীকে নিয়ে দিব্যি ঘুমোচ্ছে। চোখ দুটি ভিজে ওঠে মমতার, কলিজা ফেটে যাচ্ছে। হাঁটু মুড়ে বসে পড়ে দরজার সামনে, আঁচলে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে থাকে। মিষ্টি এবং পূর্ণতা স্কুলে এসেছে। তাদের স্কুল অবধি পৌঁছে দিয়ে গিয়েছে পূর্ণতার শ্বশুর মনোয়ার, এবং সে বাইরে বসে চা খাচ্ছে। ওদের নিয়ে ফিরবে, এমনিতেও তার কোনো কাজ নেই। ছোটবেলা থেকেই তারা তিন ভাই বাবার টাকায় বসে বসে খায়। ক্লাসরুমের এক কোণায় বসেছে মিষ্টি এবং পূর্ণতা। ব্যাগের ভেতরে মুঠো ফোন রেখে ক্ষণে ক্ষণে মেসেজ লিখে যাচ্ছে মিষ্টি। সেই মেসেজ প্রদান করছে ইফতিয়ার চৌধুরীকে। পূর্ণতা কপালে তিনটে ভাঁজ ফেলে তাকিয়ে আছে মুঠো ফোনের দিকে। ইফতিয়ার চৌধুরীর সম্পর্কে জানতে চাই পূর্ণ, চিনতে চাই তাকে। মিষ্টিকে ভালো রাখবে সে? এত সব চিন্তার মধ্যেই ক্লাসে স্যার ঢুকে পড়ে। ভাবনায় ব্যাঘাত ঘটে পূর্ণতার। মিষ্টিও মুঠোফোন বন্ধ করে ফেলে রাখে বইয়ের নিচে, মনোযোগী হয় পড়ালেখায়। টিফিন পিরিয়ডে পূর্ণতা মিষ্টিকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় স্কুল থেকে। পেছনের দরজা দিয়ে বেরিয়েছে বিধায় মনোয়ার দেখেনি তাকে।
পূর্ণতা শুনেছে এখানেই ইফতিয়ার চৌধুরীর বাড়ি। কিছুক্ষণ হাঁটতেই পেয়ে যায়। চিনতে অসুবিধে হয় না, কারণ এরকম রাজপ্রাসাদ গোটা শহরে একটাই আছে, সাদা এবং নীল রঙে আবৃত বাড়িখানা। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই বাড়ির সামনেও বিশাল জায়গা জুড়ে রয়েছে কালো গোলাপের বাগান। গোলাপ গাছগুলো এমন আকৃতিতে লাগানো হয়েছে যে দেখলেই একটা নাম বোঝা যাচ্ছে। নামটা দেখে পূর্ণতার চোখ জ্বলে ওঠে, রহস্যের গন্ধ পায় এবং খুব ভালো করেই বুঝতে পারে মিষ্টি ঠকে যাচ্ছে। পূর্ণতা নাম লেখা গোলাপ বাগানে আবার নজর দেয়, পুরনোটা নামটা নিজের মনে উচ্চারণ করে এবং দৃষ্টি সরিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়ায়। আপনা আপনি খুলে যায় কাচের তৈরি গেট। পূর্ণতা কোনো কিছু চিন্তা না করেই ঢুকে পড়ে এবং সাথে সাথে তার মাথায় কালো, লাল এবং সাদা গোলাপের পাপড়ি পড়তে শুরু করে। সামনে গোলাপের পাপড়ি দিয়ে লেখা, ওয়েলকাম প্রিয় পূর্ণতা, তোমার রাজ্যে তোমাকে স্বাগতম। ভারী অবাক হয় পূর্ণতা। এসব কি? স্কুল ব্যাগটা বুকের সাথে চেপে ধরে পূর্ণতা। একটু ভয় পাচ্ছে সাহসী পূর্ণ। লম্বা চুলগুলো খোপা করে সাদা হিজাব দিয়ে মাথা ঢেকেছে। মুখে নেই কোনো সাজসজ্জা। তীব্র রোদে ফর্সা গাল দুটো রক্তিম রং ধারণ করেছে। ওষ্ঠচূড়া শুকনো হয়ে চামড়া ফুটছে। পূর্ণতা জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে সামনে এগোতে থাকে। বাড়ির মেইন দরজা অবধি পূর্ণতার মাথায় ফুলের পাপড়ি পড়তেই ছিল। মেইন দরজা খোলা হওয়াতে খুব সহজেই পূর্ণতা ভেতরে ঢুকে পড়ে এবং সবার আগে নজর পড়ে ইফতিয়ার চৌধুরীর দিকে, যে আয়েশ করে বসে আছে মখমলের সোফায়। পোস্টারে দেখেছিল ইফতিয়ারের ফটো, তাই চিনতে অসুবিধে হয় না। তবে মানতেই হবে লোকটা ফটোর থেকেও বাস্তবে আরও বেশি সুদর্শন। ফর্সা গালের চাপ দাড়িতে নতুন নকশা এঁকেছে, বেশ মানিয়েছেও। কালো শার্টে অদ্ভুত সুন্দর লাগছে। লোকটার সৌন্দর্য দেখে পূর্ণতা মাশাআল্লাহ বলে মনে মনে এবং মিষ্টির পছন্দের তারিফও করে। পূর্ণতাকে দেখে ইফতিয়ার দাঁড়িয়ে যায়, মাথা নুইয়ে পূর্ণতার দিকে এগিয়ে আসে। চোখে মুখে তার আকুলতা নিয়ে সালাম দেয় ইফতিয়ার। আসসালামু আলাইকুম। পূর্ণতা সালামের জবাব দেয়। ইফতিয়ার তাকায় পূর্ণতার দিকে, অতঃপর জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, বসুন প্লিজ। রোদে ভীষণ কষ্ট হচ্ছে আসতে। ইস, মুখটা লাল হয়ে গেছে। পূর্ণতা দাঁতে দাঁত চেপে শুনতে থাকে ইফতিয়ারের কথা। এতটা যত্ন সে আশা করেনি। ধন্যবাদ ভাইয়া, আমি এখানে বসতে আসিনি, আপনার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, বলবো তো কথা। বসে কথা বললে ভালো হবে না? পূর্ণতা জবাব না দিয়ে বসে পড়ে। ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে বোতলের পুরো পানিটা খেয়ে চোখ বন্ধ করে একটু দম নেয়। ইফতিয়ার মনোযোগ দিয়ে দেখতে থাকে পূর্ণতার কর্মকাণ্ড। এই মেয়েটার সব কিছুতেই মিশে আছে মুগ্ধতা। মিষ্টি আপনাকে খুব ভালোবাসে, আপনি কি তাকে ঠকাচ্ছেন? পূর্ণতার সরাসরি কথায় হাসে ইফতিয়ার। হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে, পূর্ণতার ঠিক মুখোমুখি। অভিরাজ মানুষটা ভালো না, ভীষণ স্বার্থপর সে। গতকাল আশা নামের একটা মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। মানুষ মারতে তার হাত কাঁপে না। তুমি তার সাথে ভালো। বাকিটা শেষ করতে দেয় না পূর্ণতা, দাঁড়িয়ে যায়। আমি ভালো না থাকলেও আপনার কাছে কখনোই আসবো না। বউয়ের কাছে বরের দুর্নাম করতে একটুও লজ্জা করছে না আপনার? ইফতিয়ারও দাঁড়িয়ে যায়। করছি না তো পূর্ণতা, তুমি আমার হবে, হবেই। তুমি আমার জন্য অপেক্ষা কেন করলে না? আমি সারা জীবন তোমাকে না পাওয়ার যন্ত্রণায় তাপড়াবো? এটা হবে না। একটু থামে ইফতিয়ার, তারপর শান্ত গলায় বলে, সংসার ছেড়ে অভিকে ছেড়ে চলে আসো আমার কাছে। রানীর মতো করে ডাকবো তোমায়। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। 2 কদম এগিয়ে ইফতিয়ারের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আমি আমার এমপি সাহেবকে ভীষণ ভালোবাসি। আমার শরীর কেটে হৃদয় বের করে দেখুন, সেখানে এমপি সাহেবের নামটা লেখা আছে। ভালোবাসা পাপ না, আপনার ভালোবাসাকে আমি সম্মান করি। আপনি দয়া করে মিষ্টির জীবনটা নষ্ট করবেন না। ও খুব ভালো মেয়ে, আপনিও ভালো মানুষ, ভালো থাকবেন। বলেই পূর্ণতা চলে যায়। ইফতিয়ার তাকিয়ে থাকে। কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে তার, হৃদয় শান্ত হয়েছে। বুকের বাপাশে হাত চেপে ধরে ইফতিয়ার, বিড়বিড় করে বলে, তোমাকে আমি ভালো রাখবো পূর্ণতা, খুব ভালো রাখবো তোমায়। অভিকে চেনাবো তোমায়। শুধু একটু সময় প্রয়োজন আমার।
বাসায় চলে আসে পূর্ণতা। কালো গোলাপ বাগানের পেছন থেকে বেশ আওয়াজ আসছে। মন মেজাজ ভালো নেই, তবুও কিসের আওয়াজ জানার বেশ আগ্রহ বাড়ে, তাই সেই দিকে পা বাড়ায়। বরাবরই পূর্ণতার আগ্রহ বেশি, এই দিকে কিছু একটা আছে, এটা আগে থেকেই আন্দাজ করেছিল পূর্ণতা। বাগানের পিছনে ছোট ছোট কিছু ঘর আছে, টিনের তৈরি। সেই ঘরগুলো থেকেই আওয়াজের উৎপত্তি। বেশ কিছু মানুষ আছে ওই ঘরগুলোতে, ছেলে মেয়ে উভয়ই। কণ্ঠ শুনেই সেটা বুঝে ফেলে। পূর্ণতা সতর্ক হয়, মন কু ডাকছে, বুঝতে পারছে কিছু তো আছে ওই ঘরে। আওয়াজগুলো বেশ অশ্লীল। নজর বোলায় পূর্ণতা, নজর বোলায় পূর্ণ। সবগুলো ঘরের দরজা বন্ধ। বেলা কয়টা বাজে? 2টা বা 3টে বাজবে, সময় খেয়াল নেই ঠিক পূর্ণতার। হঠাৎ খুব পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে পূর্ণতার কানে। বুকটা কেঁপে ওঠে পূর্ণতার। জানালার কাছে চলে যায়, খুব সাবধানে জানালা একটু ফাঁকা করে উকি দেয় সেই রুমে। সাথে সাথে পূর্ণতার কলিজা লাফিয়ে ওঠে, হাত পা কাঁপতে শুরু করে, চোখ দুটো টলমলো করে ওঠে, কাঁপা কাঁপা ওষ্ঠদ্বয় নাড়িয়ে বলে ওঠে, আমার এমপি সাহেব এমনটা করতে পারে না, এসব মিথ্যা। তখনই অভির নজর পড়ে পূর্ণতার জল ভর্তি আখি পল্লবের দিকে। থেমে যায় অভি। মৃত্যু খুব ছোট একটা শব্দ, কিন্তু এর ওজনটা ভীষণ ভারী। এই যে মিতু কাটা গলা নিয়ে ছটফট করছে, একটুও আওয়াজ করতে পারছে না। গলগল করে রক্ত পড়ে ফ্লোর লাল হয়ে যাচ্ছে, চোখের কোণা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দীর্ঘক্ষণ ছটফট করে অতঃপর স্থির হয়ে পড়ে রয়। থেমে যায় দেহখানা, হাত দুটো অনাদরে পড়ে যায় ফ্লোরে। মুখটা হা হয়ে রয়, জল ভর্তি আখি পল্লব বন্ধ হয়ে যায়। মুহূর্তেই পরিবেশ নিশ্চুপ হয়ে যায়। জানালার বাইরে থেকে এই দৃশ্য দেখে পূর্ণতা হাত পা কাঁপছে তার। 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। অভির নজর পড়ে পূর্ণতার দিকে, চমকায় সে। হাত থেকে পড়ে যায় রক্ত মাখা চাকুটা। এদিক ওদিক নজর ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। অভি ছাড়াও এই রুমে উপস্থিত ছিল আরও 2 জন পুরুষ। তাদের মধ্যে একজন অভির পিঠ চাপকে বলে ওঠে, গুড জব অভিরাজ, এই জন্যই তোমাকে এত ভালো লাগে। অভি এক পলক তাকায় পূর্ণতার দিকে, চোখে চোখ পড়ে। পূর্ণতার করুণ দৃষ্টি, সে বিশ্বাস করতে পারছে না। ইফতিয়ারের কথা সে আমলে নেয়নি, কিন্তু এই মুহূর্তে চোখের সামনে সবটা পরিষ্কারভাবে দেখবে এটাও আশা করেনি। পূর্ণতার মন বলছে এসব মিথ্যে, তার এমপি সাহেব এমনটা করতেই পারে না। কিন্তু চোখের সামনে সবটা দেখে অস্বীকার করবে কি করে? অভি কাঁধ থেকে লোকটার হাত সরিয়ে দিয়ে বলে, আপনার থেকে বাহবা পেতে আমি এমনটা করিনি, বেইমানির ফল ছিল এটা। লোকটা একটু অপমানিত বোধ করে, 2 কদম পিছিয়ে যায়। অন্য একটা লোক বলে, তাহলে আমরা কি বাকিদের নিয়ে যেতে পারি? অভি জবাব দেয় না। আবারও তাকায় জানালার পানে, কিন্তু পূর্ণতা নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ে অভির। কোথায় গেল মেয়েটা? বাড়িতে তো অবশ্যই যায়নি। তাহলে? অভির থেকে জবাব না পেয়ে লোকটা বলে, কিছু বলুন। একটু সময় চাই আমার, আপনারা এবার আসতে পারেন। লোকগুলো মাথা নাড়িয়ে বেরিয়ে যায় রুম থেকে। অভি কাউকে কল করে মৃত্যুর লাশটা নদীতে ফেলে দিতে আদেশ দেয়। পূর্ণতা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে। মোট 8টা রুম রয়েছে। সবগুলো রুমেই রয়েছে 12 থেকে 20 বছর বয়সী মেয়েরা। সবগুলো মেয়ের পোশাক খুবই নোংরা। আশ্চর্যজনক বিষয় হলো এখানে কমলাও রয়েছে, এবং সেও হাঁটু অবধি পোশাক পরেছে। বুদ্ধিমতী পূর্ণতার বুঝতে বাকি নেই এখানে আসলে কি চলে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় পূর্ণতা। হিজাব দ্বারা মুখটা ঢেকে ফেলে। অভিকে কক্ষ থেকে বের হতে দেখে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। অভি চলে যেতেই জমিদার সাহেব প্রবেশ করে নোংরা বাড়িতে। হাসি মুখে ঢুকে পড়ে একটা রুমে এবং মেতে ওঠে মজায়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে পূর্ণতা। মনে মনে কঠিন ধিক্কার জানায় জমিদার বাড়ির পুরুষদের, অতঃপর মনে মনে আওড়ায়, কাউকেই বাঁচতে দিব না আমি, কাউকে না। নিজ কামরায় প্রবেশ করতেই আজ কেউ বিছানার উপরে ডায়েরিখানা পায় পূর্ণতা। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে চটজলদি ডায়েরি খোলে। আজকে লাল কালি দিয়ে লেখা রয়েছে, আগামীকাল মেয়েগুলোকে পাচার করা হবে বিদেশে, তোমাকে বাঁচাতে হবে সবাইকে। এমন কিছু করো পুণ্য যাতে মেয়েগুলো বেঁচে যায় আর কেউ তোমাকে সন্দেহ না করে।
ডায়েরি বন্ধ করতে গিয়েও বন্ধ করে না। মনে হয় পরবর্তী পৃষ্ঠায় কিছু আছে, তাই পৃষ্ঠা উল্টাই পূর্ণতা এবং পরবর্তী পৃষ্ঠায় দেখতে পায় নিষ্ঠুর পৃথিবীর অধম মূর্খ আমি, বন্দি ওদের কাছে। তোমাকে বাজাতে পাপী হয়েছি, ঘৃণিত তোমার চোখে। ধপ করে বিছানায় বসে পড়ে পূর্ণতা। হাজার প্রশ্ন মাথায় ঘুরছে তার। ডায়েরিটা অভির নয় তো? কিন্তু অভির হাতের লেখা পূর্ণতা দেখেছে, একটুও মিল নেই। কে লেখে এই ডায়েরি? আর কি মানে এই কথাগুলোর? পোশাক পাল্টে গোসল সেরে নেয় পূর্ণতা। অভি ফেরেনি এখনো। কোথায় গেছে জানাও নেই। পূর্ণতা মিষ্টির রুমে যায়। ঘুমিয়ে আছে মেয়েটা। হাতের তালুতে ইফতিয়ারের নামখানা জলজল করছে। শুধু হাতে নয়, ব্যাগ পড়ার টেবিল এবং দেওয়াল জুড়েও লিখে রাখে নামটা। বড্ড ভালোবাসে মানুষটিকে। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দেয় পূর্ণতা, কপালে চুমু দেয়, তারপর গায়ে কাঁথা টেনে দিয়ে রুম থেকে বের হয়। মুখোমুখি হয় ঈশানের। ঈশান মাথা নিচু করে ফেলে। পূর্ণতা ভনিতা ছাড়াই সোজা সাপটা বলে, মিতুকে আপনার ভাই খুন করেছে, জানেন আপনি? ঈশান ছোট করে জবাব দেয়। হুম। অবাক হয় পূর্ণতা। ভালোবাসার মানুষটিকে বাবা বিয়ে করে আনলো, তবুও বাবার প্রতি এতটুকুও অভিযোগ ছিল না ঈশানের। আর আজকে বড় ভাই খুন করে ফেললো ভালোবাসার মানুষটিকে, তবুও এতটুকুও অভিযোগ নেই। কষ্ট হচ্ছে না আপনার? ঈশান মৃদু হাসে, চোখে তার পানি টলমল করছে। হচ্ছে কষ্ট, ভুল মানুষকে ভালোবেসেছিলাম। এখানে মিতুর দোষ কোথায়? নিতু দাদা ভাইয়ের সাথে জড়িত। সবাই মিলে ফন্দি করেছিল কালকে বাকি মেয়েদের সাথে তোমাকে বিক্রি করে দেওয়ার। মিতুকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার খাবারের নেশা জাতীয় কিছু মিশিয়ে দেওয়ার। চোখ দুটো বন্ধ করে ফেলে পূর্ণতা। বুকটা কাঁপছে তার। যতই সাহসী দেখাক, ভেতরে ভেতরে ভীষণ দুর্বল পূর্ণতা। ঈশান আবার বলে, আমরা 4 ভাই আছি তোমাকে বাঁচানোর জন্য, তারপরও তোমাকে সতর্ক থাকতে হবে ভাবি। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে। আপনার ভাই কোথায়? জানি না। পূর্ণতা আর কথা বাড়ায় না, বড় বড় পা ফেলে এগিয়ে যায় সাহেবের কক্ষের দিকে। কিন্তু সেখানে গিয়ে এমন কিছু দেখে যেটা পূর্ণতার পায়ের তলার মাটি সরে যায়। আপনা আপনি হতে চলে যায় মুখ, আপনা আপনিই হাত চলে যায় মুখে। এই বাড়িতে পূর্ণতার একমাত্র ভরসা ছিল শিউলি, যে পূর্ণতাকে মেয়ের মতো আদর দিয়েছে, যার চোখে পূর্ণতা, অভি, মিষ্টি এবং তার জন্যে ভালোবাসা দেখছে। তাকে কি সন্দেহ করা যায়? এই যে শিউলি জমিদার সাহেবের পাশে বসে আছে, হাত টিপে দিচ্ছে, মনা আরেক পাশে বসে আছে। বেশ হাসাহাসি করে তারা কিছু নিয়ে আলোচনা করছে। শিউলি বরাবরই সাহেবের থেকে দূরত্ব বজায় রেখে চলে। শ্বশুর শাশুড়ির সামনে মাথা তুলে কখনোই কথা বলেনি সে, অন্তত পূর্ণতা কখনো দেখেনি। বরাবরই ভীতু, নম্র, ভদ্র, সাদাসিধে শিউলি বেগম। তবে আজকে সেই শিউলি বেগমকে চিনতে পারছে না পূর্ণতা। এটা কেমন রূপ তার! জমিদার দাঁড়িয়ে যায়। তাহলে আগামীকাল বৌমা তুমি উন্নতাকে রেডি করবে। শিউলি মাথা নেড়ে সম্মতি জানায়। জমিদার বেরিয়ে যায়। পূর্ণতা আড়ালে দাঁড়ায়। জমিদার যেতেই মনা বলে ওঠে, মামুনি, শুধু পূর্ণতা নয়, মিষ্টিকেও কালকে বিদায় করা দরকার। শিউলি বোধহয় একটু চমকালো। এটা করা যাবে না। সকলের চোখের মনি মিষ্টি, তার কিছু হলে সবে ভেঙে পড়বে। মনা মাছি তাড়ানোর মতো করে হাত বাড়ায়। আরে ধুর, তুমি সকলের চিন্তা কেন করছো? নিজেরটা ভাবো। মিষ্টিকে না সরালে আমাদের পরিকল্পনা কখনোই সফল হবে না। শিউলি জবাব দেয় না, গভীরভাবে কিছু একটা চিন্তা করে। কান্না পায় না পূর্ণতার। মনে পড়ে মায়ের বলার একটা কথা। পূর্ণা যখন ক্লাস 8-এ পড়ে তখন একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন সেই মেয়েটা পূর্ণতাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কচুরি পানা ভর্তি পুকুরে। মরতে মরতে বেঁচে ফিরেছিল পূর্ণতা। সেলিনা সেদিন মাথায় হাত বুলিয়ে বুকে চাপটে ধরে বলেছিল, আম্মা, নিজের সায়াডারও বিশ্বাস করবা না কখনো। এই দুনিয়ার স্বার্থ ছাড়া কেউ তোমারে ভালোবাসবো না। মানুষ হচ্ছে দুনিয়ার সবথেকে বড় বেঈমান প্রাণী। বাঘের মুখ থেকেও ফিরে আসা যায়, বাঘের মনেও মায়া আছে, কিন্তু মানুষের কবল থেকে কখনো ফিরে আসতে পারবে না। মানুষের মনে মায়া নাই। তাচ্ছিল্য হাসি পূর্ণ। এই মুহূর্তে অভিকে দরকার তার।
অশান্ত মনটাকে শান্ত করছে পাষাণ পুরুষের স্পর্শ প্রয়োজন। লোমশযুক্ত বুকটাতে মাথা পাতলেই মস্তিষ্ক শীতল হবে, কিন্তু কোথায় সেই পুরুষটা? পূর্ণতা পুনরায় নিজ কক্ষে ফিরে আসে এবং দেখতে পায় বিছানায় ভাতের থালা নিয়ে বসে আছে অভি। পূর্ণতার মনে পড়ে সারাদিন কিছু খায়নি সে। ধীর পায়ে এগিয়ে যায় শখের পুরুষের দিকে। অভি কিছু বলতে গেলে তাকে চুপ করিয়ে কোলে বসে পড়ে, মাথায় রাখে লোমশযুক্ত বুকে। চৈত্র মাসের গরমে ঘেমে নিয়ে একাকার অভি। পারফিউমের করা গন্ধ এবং ঘামের গন্ধ মিশে অদ্ভুত একটা গন্ধ নাকে লাগছে। পূর্ণতা নাক টেনে গন্ধ শুকে নেয়। অভি ভাত মেখে পূর্ণতার মুখে দেয়, বুকে মাথা রেখেই খেতে থাকে পূর্ণতা। আপনাকে আমি বড্ড বেশি ভালোবাসি এমপি সাহেব, আমাকে আগলে রাখুন আপনার বুকে, হারাতে দিয়েন না। গভীর রাত, ঘড়ির কাঁটায় দইটা ছুঁই ছুঁই। চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আছে। রাস্তার পাশে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ইফতিয়ারকে। হাঁটু মুড়ে বসে আছে সে পিচ ঢালা রাস্তায়, কানে ফোন, পরনে ঢিলে ঢালা কালো টি শার্ট এবং 3/4 প্যান্ট। মিষ্টি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে শখের পুরুষকে। মানুষটিকে দেখার তৃষ্ণা মেটে না মিষ্টির। একটানা 2-4 দিন তাকিয়ে থাকতে পারলে বোধহয় মন ভরতো। আজকে লোকটাকে বেশ উসখুস লাগছে। দূর থেকেও মিষ্টি বুঝতে পারে বেশ অশান্ত সে, কোনো কারণে চিন্তিত। ইচ্ছে করে জিজ্ঞেস করতে, কিন্তু সাহস হয় না। দুইজনই নীরব রয়েছে বেশ কিছুক্ষণ যাবৎ। মিষ্টি ইফতিয়ারের নিঃশ্বাসের শব্দ শুনছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরতে মানুষটিকে, বলতে, আপনার সব দুঃখগুলো আমাকে দিয়ে আমার সুখ আপনি নিয়ে নিন। আপনার বিরহে জর্জরিত অদলখানা আমার বুকে যে তীরের মতো আঘাত হানে, আমি সহ্য করতে পারি না। ইফতিয়ার হঠাৎ প্রশ্ন করে। পূর্ণতাকে ভালোবাসো মিষ্টি? মিষ্টি চমকায়, কেননা সে অন্য চিন্তায় বিভোর ছিল। একটু সময় নিয়ে জবাব দেয়, হ্যাঁ, ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি। মৃদু হাসে মিষ্টি, আঁখি পল্লব ভিজে ওঠে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণাগুলো দলা পাকিয়ে যায়। ধরে আসা গলায় বলে, জানি আমি, আর এটাও জানি পূর্ণতার খোঁজ খবর রাখার জন্যই আমার সাথে কথা বলেন। ইফতিয়ার জবাব দেয় না, হয়তো অপরাধ বোধ হচ্ছে। মিষ্টি সময় নেয় না, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে, আমি আপনার থেকে ভালোবাসা চাই না, শুধু আপনাকে ভালোবাসতে চাই। আপনার দুঃখের ভাগিদার হতে চাই, খারাপ সময়ে কাঁধে হাত রাখতে চাই। যখন ভাবির কথা মনে পড়ে আপনার বুকে অসহ্য যন্ত্রণা শুরু হবে, সেই মুহূর্তে আপনার বুকে আমার মাথা রেখে যন্ত্রণা কমিয়ে দিতে চাই। আমি আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। ইফতিয়ার আলতো হাসে। তুমি থাকতে চাইলে আমি রেখে দেব, কথা দিলাম। তবে কখনো বিরক্ত হলে পূর্ণতার প্রতি আমার পাগলামি না মানতে পারলে সসম্মানে মুক্তি দিব। আমি কখনোই বিরক্ত হব না, আপনাকেও কথা দিলাম। অতঃপর আবারও দুজন চুপ করে যায়। মিষ্টি বলে, এত রাতে এখানে আসলেন যে, বাসায় যাবেন না? ইফতিয়ার দীর্ঘশ্বাস ফেলে। অভিবাসায় নেই, পূর্ণতা একা। রাত পোহলে বন্দি করে রাখে মেয়েদের বিদেশ পাচার করা হবে। তোমার দাদা ভাই উঠে পড়ে লেগেছে পূর্ণতাকে শেষ করতে। আমার যে পূর্ণতাকে বাঁচাতেই হবে। নিজের পরিবারের প্রতি আকাশসমান রাগ মিষ্টির, কিন্তু কখনো কাউকে অভিযোগ করেনি। বড্ড ইচ্ছে করে কাউকে জড়িয়ে ধরে বলতে, এখান থেকে নিয়ে যাও আমায়, এখানে মানুষ থাকে না। কে যাবে কোথায় নিয়ে? কে শুনবে কথা? কেই বা নিয়ে যাবে? ইফতিয়ার বলে। মিষ্টি ঘুমায় এবার, রাখছে। বলেই ইফতিয়ার কল কেটে দেয় এবং সরে যায় রাস্তা থেকে। হয়তো লুকিয়ে পড়ল। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে রুমে যায়। ঘুম আসবে না এই মুহূর্তে, মাকে বড্ড প্রয়োজন। ফোনটা লুকিয়ে রেখে মিষ্টি শিউলির রুমে যায়। এমনটা সে প্রায়ই করে। ঘুম না আসলে বাবা মায়ের মাঝখানে গিয়ে শুয়ে পড়ে। আজকে বাবা মায়ের কামরার কাছাকাছি যেতেই দেখতে পায় শিউলি পূর্ণতার কক্ষের দিকে যায়। মিষ্টি মা বলে ডেকে ওঠে। চমকায় শিউলি। হাতে থাকা নেশা জাতীয় তরল পদার্থের শিশিটা লুকিয়ে ফেলে শাড়ির আড়ালে। একটু হাসার চেষ্টা করে বলে,